সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উত্তরা নিউজের বিশেষ অনুষ্ঠান ভালো মানুষ ভালো কাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কাজী তারেক। আজকে আমরা উপস্থিত হয়েছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় যেই জিনিসটি আপনাদের সকলের কাছে সকলেই আপনারা অবগত রয়েছেন যে অত্র উপজেলায় অর্থাৎ এখানে যে থানা রয়েছে, এই থানাতে একজন পুলিশ অফিসার রয়েছেন, যাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে। আপনাদের সকলের পরিচিত, বিশেষ করে রামগঞ্জ থানার রামগঞ্জ উপজেলাবাসীর সকলের পরিচিত এসআই জহিরউদ্দিন। আজকে আমাদের সাথে রয়েছেন এসআই জহিরউদ্দিন ভাই। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে আমাকে আপনাদের এই মহতী একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি জহির ভাই, আমরা জানতে চাই আসলে আপনার যে বিষয়টা আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে আপনাকে নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে আপনি বিভিন্ন মানব সমাজের জন্য, এই সমাজের দুস্থ মানুষদের জন্য কাজ করেছেন নিরলসভাবে। তো আমরা একে একে সব কিছুই জানবো। আমরা প্রথমেই আপনার জীবনের শিক্ষা জীবন থেকে একটু শুরু করতে চাই, অর্থাৎ আপনার শিক্ষা জীবনটা একটু জানতে চাই। আমার লেখাপড়া জীবন আমি 1998 সালে নোয়াখালী কবিরাট উচ্চ বিদ্যালয় থেকে আমি এসএসসি পাস করেছি। এছাড়া আমি 2000 সালে আমি ইন্টারমিডিয়েট পাস করছি নোয়াখালী সরকারি কলেজ থেকে, এবং 2002 সালে আমি ডিগ্রি পাস করেছি, সেটি হচ্ছে নোয়াখালী সরকারি কলেজ থেকে। তদুপরি আমি 2002 সালে আমি আমার বাংলাদেশ পুলিশ বাহিনীতে আমি পদার্পণ করি, এবং লক্ষ্মীপুর রামগঞ্জ থানাতে আমি 2016 সালের 1 মে আমি জয়েন করে আমি অদ্যাবধি এই থানাতে কাজ করতেছি। জহির ভাই, আমরা বিভিন্ন সময় দেখেছি যে আপনি এই মানুষের জন্য কাজ করে থাকেন, বিশেষ করে সমাজে যারা একেবারে অবহেলিত, গরিব, অসহায়, দুঃখী। তো আমরা সেই বিষয়গুলো একে একে জানবো। আমরা তার আগে জানবো যে আপনি যে এই কাজগুলো করছেন, মূলত আপনি এই শিক্ষাটা কোথা থেকে অর্জন করেছেন? এই শিক্ষাটা আমি আমার পরিবার থেকে পেয়েছি ধরে নিতে পারেন, কারণ আমার বাবার জীবনটা ছিল এরকম। উনি কখনো নিজের জন্য চিন্তা করতো না। উনি যে ওনার কাছে যদি 100 টাকা থাকে, উনি চেষ্টা করতো তো এই পুরো টাকাটা মানুষের পিছে ব্যয় করার জন্য। তো ধরে নিতে পারেন যে আমার এই শিক্ষা জীবনটা আমি আমার বাবার কাছে শিখেছি, কারণ উনি আমার বাবার এই সংসার ওনার জীবনের মানুষের জন্য উনি নিজেকে উৎসর্গ করছে, এবং উনি একজন মুক্তিযোদ্ধা। উনি দেশের জন্য উনি যুদ্ধ করেছে, তদুপরি উনি নিঃস্বার্থভাবে কাজ করেছে। তো এটা আমি আমার পারিবারিক থেকে আমি শিক্ষা নিয়েছি। আচ্ছা, আমরা আপনাকে যে কারণে বিশেষভাবে আপনি অত্র অঞ্চলে পরিচিত বা দেশবাসীর কাছে পরিচিত, সেটা হচ্ছে যে আপনি রামগঞ্জ থানায় এসে মানুষের জন্য যে কাজগুলো করেছেন। তো আমরা একেবারে শুরুর কথাটা জানবো যে আপনি কখন সর্বপ্রথম এই থানায় এসে কিভাবে মানুষের সেবায় নিজেকে আত্মনিয়োগ করলেন? আমরা এই প্রথম কোন কাজটি দিয়ে আপনি শুরু করলেন? অ্যাকচুয়ালি সুনির্দিষ্ট তো আসলে বলাটা কষ্ট, কারণ চেষ্টা করি সবসময় ভালো কাজ করার জন্য। তবে উল্লেখযোগ্য কাজের ভিতরে যেমন আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে সোনাপুর একটি 6 বছরের শিশু, সে আগুনে পোড়া গেছে। তার হাতের পাঁজর একেবারে উরুর সাথে অ্যাড হয়ে গেছে। এখন অর্থের অভাবে সে উন্নত চিকিৎসা করাতে পারে নাই। স্থানীয়ভাবে আমার কাছে এসেছে, তখন আমি দেখার পরে এমনকি যদি আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভান ইউনিটে নিয়ে যাই, তাহলে হয়তো সুচিকিৎসা পাবে, এবং তার এই চিকিৎসা এটা ইজি হয়ে যাবে। তো এটা আসলে ওই জায়গাতে নিলে হয়, একটা বাচ্চা মানুষ, দরিদ্র মেয়ে। তো আমি ওই কাজটা আমার কাছে প্রথম মনে হচ্ছে যে আমি রামগঞ্জে এই কাজটা দিয়ে আমি শুরু করেছি। আচ্ছা। তো মূলত আপনি যে এই যে কাজগুলো করছেন, এখানে তো অর্থের প্রয়োজন অবশ্যই একটা ব্যাপার ছিল। তো আপনি অর্থ কিভাবে পেয়েছিলেন? মূলত আমরা জেনেছি যে যখন আপনি এই সীমা নামের একটি ছোট্ট শিশুকে ঢাকায় নিয়ে গিয়েছিলেন চিকিৎসার জন্য, তো সেখানে তো অবশ্যই অনেক একটা কষ্টের ব্যাপার ছিল। এই
খরচটুকু আপনি কিভাবে অ্যারেঞ্জ করেছিলেন? খরচটুকু যেহেতু আমি আসলে উন্নয়ন অর্থায়নে আমি কাজগুলো করি, আর উন্নয়ন অর্থায়নের কাজগুলোটা হচ্ছে কি, যেমন আমি যে কাজটা করতে যাচ্ছি প্রথমে আমি কাজটা ভিজিট করতেছি, দেখতেছি আসলে এই কাজটা কি করার মতো কিনা। কারণ আপনি জানেন যে আমাদের এই সমাজে প্রচুর কাজ আছে, তো যেই কাজটি অতি সেন্সিটিভ, যেটা একেবারে যে কোনো মানুষের জন্য খুবই সেই ধরনের কাজগুলোতে আমি হাত দিয়েছি। তো আমি আমার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানে আমি একটা পরিবার বলেন বা একটা মানুষ বলেন যে বিষয় নিয়ে কাজ করতেছি সেটা আমি তুলে ধরি, সেটাতে মানুষ মোটিভেট হয়ে সেটাতে পার্টিসিপেট করে এবং কার কাছ থেকে কী পেলাম সেটা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি আমার সেটা তুলে ধরি, এমনকি কী পেলাম কী খরচ করলাম সেই হিসাবে আমি মূলত কাজগুলো করা। জি, আছে জহিরুদ্দিন ভাই, আসলে আপনার কথাগুলো সত্যি ভালো লাগছে শুনতে এবং আরও শুনতে ভালো লাগছে। তো আমি আরেকটি প্রশ্ন আপনার কাছে করব যে আমরা লক্ষ্য করেছি যে বরগুনাতে একজন নারীকে আপনি একটি গরু দান করেছেন। এখন আপনি অবস্থান করছেন রামগঞ্জে, কিন্তু আপনি বরগুনাতে পৌঁছালেন কীভাবে? কিছু বিষয় আছে, এই বিষয়গুলা সেন্সিটিভ, এমনকি এগুলা ভাইরাল হয়ে যায়। যেমন একটি গরু মারা গেছে, সেটা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা একটা ভাইরাল হয়ে গেছে, এটা অনেকে দেখতেছে, সবাই শেয়ার করতেছে, লাইক কমেন্ট দিচ্ছে। তা আমি চিন্তা করলাম একটা গরুর দাম কত হয়, 70, 80, 1 লাখ বা 50, একটা অ্যামাউন্ট তো হবে। আমি চিন্তা করলাম যে আমরা শুধু লাইক কমেন্ট করব, শেয়ার করব, এটাতে আমরা তাদেরকে আমরা এই কাজটা করে দিতে পারি, একটা গরু দিতে পারি। তখন আমি ওই পরিবারটার সাথে যোগাযোগ করলাম, নামটা ছিল কোহিনুর বেগম, আর ওই যে ছেলেটা গরুর পাশে দাঁড়াইছিল তার নাম শাহজাদা, আর ওদের বাড়ি বরিশাল বরগুনা উপজেলা খেজুরতলা গ্রাম, পুরোটা আমার মনে আছে। তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম যে দেখেন আপনাদের তো গরু মারা গেছে, আমি তো লক্ষ্মীপুর রামগঞ্জ থানায় জব করি, দেখেন আমি তো আপনাদের বরগুনাতে গিয়ে আপনাদের গরুটা দিতে পারবো না, যদি আমি রামগঞ্জ থেকে যদি অ্যারেঞ্জ করি আপনারা কি এটা নিতে পারবেন? তখন ওরা আমার কাছে কমিটমেন্ট করছে, স্যার সমস্যা নয়, আপনারা অ্যারেঞ্জমেন্ট করেন, আমরা নিব। তখন আমি ওদের বিষয়টা দিয়ে আমি আমার মতো করে আমার ব্যক্তিগত আইডিতে আমি তাদের প্রবলেমটা তুলে ধরি। আলহামদুলিল্লাহ অনেকে পার্টিসিপেট করছে, প্রায় 77,000 টাকা আমি কালেকশন করে আমার তৎকালীন আমার অফিসার ইনচার্জ স্যারের উপস্থিতিতে আমরা অর্থটা তাদেরকে দিতে পেরেছি। এবং পরিশেষে আমাদের বরগুনার যে এক সাংবাদিক রুদ্র রোহান যে ভাই, উনি একটা গরু কিনে এমনকি বরগুনা উপজেলা নির্বাহী অফিসার স্যারের উপস্থিতিতে এই গরুটা হ্যান্ড ওভার করা হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে। আচ্ছা, আমরা আসলে আপনার এখন যে ঘটনাটা বললেন এটা অবশ্যই একটা ভালো সময়ের কাজ। তো বাংলাদেশ পুলিশ বাহিনীর মতো একটি স্থানে কাজ করে, যেখানে আপনাদেরকে সবসময় পুলিশ বাহিনীদেরকে সবসময় দেশের অর্থাৎ একটি অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করে যেতে হয় এবং অত্যন্ত চৌকস এবং বিচক্ষণতার সাথে কাজ করতে হয়। তো এই রকম পরিস্থিতিতে থেকে এই রকম সামাজিক এবং মানবিক উন্নয়নে কাজ, এটা কিভাবে আপনার দ্বারা সম্ভব হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে আমি প্রায় সময়ে বলি, সেটা হচ্ছে ভালো কাজ করার জন্য প্রয়োজন ভালো মানসিকতা। সেটা ধরেন যে কোনো মানুষ করতে পারে, এটার জন্য আমি মনে করি সুনির্দিষ্ট পেশা হতে হবে সেটা আমি মানি না, অথবা সুনির্দিষ্ট ব্যক্তি হতে হবে, কোনো পদে থাকতে হবে। যে কোনো মানুষ চাইলে ভালো কাজ করা সম্ভব। আমি আমার অবস্থান থেকে আমি সবসময় চিন্তা করি যে কীভাবে সমাজের জন্য কী একটা কাজ করতে পারি। তখন আমি আমার জবের পাশাপাশি আমি যে কোনো একটা কাজ করতেছি, তখন আমার দৃষ্টিটা কিন্তু ওদিকেও থাকে যে কীভাবে একটা ভালো কাজ করা যায়। যেটা আমার সামনে চলে আসে আমি চেষ্টা করি আমার জবকে সমুন্নত রেখে আমি জবের পাশাপাশি ওই কাজটাতে আমি নিজেকে নিতে করে আপনার উপর যে দায়িত্ব, এতে কি কোনো সমস্যা ব্যাঘাত ঘটে কিনা? ব্যাঘাত ঘটে বলতে হ্যাঁ, পরিশ্রম বেশি হয়, এটা আমি মানি। তবে আমি মনে করি যে আমার অফিসিয়াল বলেন অথবা অন্য কোনো জায়গাতে আমি সমস্যা মনে করি না, কারণ আমার জবটা হচ্ছে প্রথমে আগে আমি জবটাকে আমি সমুন্নত রেখি। এটা আমি ঐচ্ছিক কাজ হিসাবে আমি জনসেবা বলেন, মানব সেবা বলেন, যে অসহায় মানুষের পাশে আমি এই কাজগুলো করি।
আর সেই ক্ষেত্রে আপনি যখন এই কাজগুলো করতে চান, আপনার উপরে যারা আপনার অফিসার রয়েছেন তাদের কোনো বাধার মুখে বা তাদের বিপত্তি আপনাকে শুনতে হয় কি না? আমি এই পর্যন্ত মানে সেই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হই নাই। আমি এই পর্যন্ত আমি আমার সকল সিনিয়র অফিসারদের, আমার মাননীয় পুলিশ সুপার স্যার এবং আমার সার্কেল স্যার, আমার অফিসার ইনচার্জ স্যার, যারা আমি যাদেরকে পেয়েছি, আমি সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে। আমি তাদের উৎসাহিত আরও অনুপ্রাণিত হয়ে আমি এই কাজগুলো করতে আরও সক্ষম হয়েছি। আচ্ছা, তাহলে আমরা সেই গল্পটাই জানতে চাই যে আসলে এই স্থানে, রামগঞ্জ থানাতে এসে আপনি যেই উন্নয়ন কাজগুলো করেছেন আত্মমানবতার সেবায়, তো এই কাজগুলোর পেছনে আপনার সবচেয়ে বেশি আপনাকে কারা সহযোগিতা করেছে? আমরা একটু ছোট্ট করে তাদের নামগুলো জানতে চাই। আমি প্রথমত যেমন যদি মনে করেন যে অর্থনৈতিক সাপোর্টটা, আমি প্রবাসী ভাইদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দিব, কারণ তারা কিন্তু বিদেশে সুদূর দূরে থেকে কিন্তু তাদের দৃষ্টি সবসময় দেশের প্রতি। একটা যখন মানবিক সংবাদ আসে, একটি গরিব মানুষের কথা যখন তাদের কানে আসে, তাদের মনটা সবচেয়ে বেশি কাঁদে। তো আমি মনে করি আমার এই কার্যক্রমগুলোতে তারা সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। দুই একজনের নাম না বললে নয়, যে আমাদের রামগঞ্জের বাদুর ইউনিয়নের সিলকে চাঁদপুর যে আমাদের বাহরান প্রবাসী ইউনুস শহীদ ভাই, আমি যে কাজটি ধরেছি উনি আমাকে ভালো সাপোর্ট দিত। এছাড়া শেখপুরার মামুন, পূর্ব বাদুরের পশ্চিম বাদুরের এক মামুন, এবং প্রবাসী যে আমাদের কামারহাটের হোসেন ভাই নামে একজন আছে, অনেকে নাম না জানায়, সবার নাম এখন এই মুহূর্তে আসলে আমি সেভাবে বলতে পারতেছি না। তো সবাই কিন্তু যথেষ্ট সাপোর্ট দিয়েছে। আর পাশাপাশি আমার পুলিশের পক্ষ থেকেও আমার অফিসাররা মানসিক, অর্থনৈতিক উন্নয়নের দিকে তারা যথেষ্ট সাপোর্ট দিচ্ছে, এমনকি আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আচ্ছা, জহিরুদ্দিন ভাই, আসলে আপনার কথাগুলো যতই শুনছি ততই নিজের থেকে মনে হচ্ছে যে আরো কি না কি। না, আসলে এটা সাধারণ। আসলে এই পর্যায়ে আমরা আরেকটি বিষয় জানতে চাই যে আপনি রামগঞ্জ উপজেলার একটি গ্রামে একজন লোক প্রতিবন্ধী, তিনি তার পরিবার নিয়ে খুব কষ্টে একটি দোকান নিয়ে, ভাঙা দোকান নিয়ে চলতেন। তার নাম হচ্ছে সাগর বাদশাহ। অবশ্য আপনি আমার চেয়েও ভালো জানেন। আমার কথাটা হচ্ছে যে আপনি সাগর বাদশার সন্ধান কিভাবে পেলেন? ধন্যবাদ আপনাকে। আমি রামগঞ্জ থানায় কর্মরত, তদুপরি একটি ইউনিয়নের দায়িত্বে আছি, সেটা হচ্ছে সাইডবাং ইসাপুর ইউনিয়নে। প্রতিনিয়ত যখন আমি ইউনিয়নে শসে বেড়াই, তখন ওই চায়ের দোকানটাতে, বাঙাচোরার দোকানগুলোতে আমি বসতাম। তো আসলে যদিও ধনী মানুষের পিছনে সময় একটা কম দিই, তবে আমি গরিব মানুষের পিছনে, এমনকি যারা সুবিধা বঞ্চিত, যারা নির্যাতিত, যারা ক্ষতিগ্রস্ত, ওই মানুষগুলোর পিছনে আমি সময়টা একটু বেশি দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমি ধরেন সাগর বাদশাহ, একটা মানুষ দেখলে সবসময় সালাম দিত, আমি বসতাম, বসার পরে তার খোঁজখবর নিতাম। এখন দেখলাম আসলে সে সারাদিন 200, 300, 500 টাকা সে বিক্রি করতো, সেটাতে আবার সে কী বা ইনকাম করতো। সে একটা ভাঙা দোকানে বসে শুধু চা বিক্রি করতো। তখন আমি তার বিস্তারিত খবর নিয়েছি। তার অরিজিনাল বাড়ি চাঁদপুর জেলা, নানার বাড়িতে সে কোনোরকম জীবিকা উপযাপন করতেছে। তার পরিবার বিভিন্ন বাড়িতে গিয়ে কাজ করতো, জিয়ের কাজ করতো, এবং ওই যে বোতলগুলা খুঁজে আনতো, পুরাতন কাপড় চোপড় আনতো, এগুলো দিয়ে টেনে টেনে চলতেছে। আমার একটা ভিউটা হচ্ছে কি, যে আসলে আমরা তো সব মানুষের দায়িত্ব নিতে পারবো না, কিন্তু যদি সম্ভব একটা পরিবারের দায়িত্ব নেওয়া সম্ভব। তা আমি তাদের জীবনযাপনের উপরে খবর নিয়েছি, এবং তাদের বিষয়টা নিয়ে আমি আমার ব্যক্তিগত ফেসবুক আইডিতে আমি তাদেরকে নিয়ে একটা পোস্ট দিয়েছি। এই পোস্টটা দেখে আমার প্রবাসী ভাই, বিভিন্ন ব্যবসায়ী, তারপর ছাত্র শিক্ষক সবাই এগিয়ে এসেছে, এবং প্রায় 1,70,000 টাকার বিনিময়ে আমরা একটা সেমি পাকা দোকানঘর, মালামাল সহ আমাদের তৎকালীন রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব তোতা মিয়া স্যারের উপস্থিতিতে আমরা তাদেরকে বুঝিয়ে দিতে সক্ষম হয়েছি। পুরো পরিবারটার মুখে
আলো ফুটে উঠছে, এতে আমি সন্তুষ্ট, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, আমরা একটু ফিরে যাব, সেটা হচ্ছে যে আমরা আপনার এই ইতিপূর্বে যে প্রথম যে কাজটির কথা আপনি বলেছেন সেটি হচ্ছে সীমাকে চিকিৎসার মাধ্যমে। তো আমরা লক্ষ্য করলাম যখন সীমাকে চিকিৎসা করে আবার ফিরে আসলেন, এরপর আবার আপনি সীমাদেরকে একটি সুন্দর একটি বসত ঘর নির্মাণ করেছেন। আসলে এই কাজটি কি আপনার পক্ষে কতটুকু কঠিন ছিল সেই এই ঘরটা তৈরি করতে? কঠিন ছিল কিনা জানি না, আসলে আমি যে কোনো কাজ চ্যালেঞ্জ হিসাবে নিই। আলহামদুলিল্লাহ আমি কাজটা সুন্দরভাবে করতে সক্ষম হয়েছি। আমি খবর নিলাম যে সীমার চিকিৎসা করতে কত টাকা প্রয়োজন, তখন বিভিন্ন মহলে আমি আলোচনা করছি, জানতে পারছি যে 1 লক্ষ টাকাতে সীমের চিকিৎসা সম্ভব। কালেকশন করছি বা আমরা কাজ শুরু করছি, কাজ শেষ করার পরে আমাদের কাছে একটা ভালো একটা অ্যামাউন্ট ছিল। এখন এই টাকা যদি আমরা ওই হতদরিদ্র রিক্সাওয়ালাকে আমরা দিয়ে দিতাম তাহলে হয়তো বা তারা যে কোনোভাবে খরচ করে নিত। তখন চিন্তা করলাম যেহেতু এই পরিবারটা তাদের যে বসত ঘরটি, এই বসত ঘরটা কিন্তু অত্যন্ত নাজুক, মানে যে বর্তমান সমাজে এই ধরনের ঘরে কেউ একটা থাকে না। বৃষ্টি হলে ঘরে পানি পড়ে, একদিকে পানি পড়তেছে একদিকে তারা থাকতেছে, যেটা আসলে না দেখলে কেউ বুঝবে না। বিষয়টি নিয়ে আমি একটা প্রতিবেদন তৈরি করেছি এবং এটা একটু বলে রাখতে চাই, সেই সময় আমরা কিন্তু আপনাকে সাংবাদিকের ভূমিকায় দেখেছিলাম যে আপনি ছাতা মাথায় নিয়ে বৃষ্টির ভিতরে ওই ঘরটিতে প্রবেশ করে আপনি বর্ণনা দিচ্ছেন আপনার দর্শকদের উদ্দেশ্যে। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে, কারণ কারো উপকার করতে গিয়ে যদি সাংবাদিকের স্বাস্থ্য হয়, আমার কাছে মনে হচ্ছে কিছু সময়ের জন্য এটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হচ্ছে। কারণ একটা দুঃখী মানুষ, একটা অসহায় পরিবারের জন্য যে তার বৃষ্টির মাঝে তার পুরো চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে একটা মানে মানুষ যেন বিষয়টা উপলব্ধি করতে পারে। এই জন্য আমি এই কাজটা করছি বা ভালো লাগছে সব কিছু। তারপরে আমরা ঘটনাটা শুনতে চাই যে তারপর কিছু টাকা ছিল, পরে মানুষের বিভিন্ন মানুষ তারা কেউ গাছ দিয়ে কেউ টিন দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছে। এক্ষেত্রে আমি মিডিয়া ভাইদেরকেও আমি ধন্যবাদ জানাই, তারাও বিষয়টা পজিটিভ হিসেবে নিয়েছে এবং তারা ভালোভাবে এটা প্রচার করেছে। সব মিলে আমরা অ্যামাউন্ট পেয়েছি, সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা সুন্দর একটি ওই পরিবারটাকে একটি বসতঘর আমরা নির্মাণ করে দিয়েছি এবং সেটা আনুষ্ঠানিকভাবে যেহেতু মিডিয়ার কথা চলে এসেছে বলেছেন, তো আমরা জানি যে রামগঞ্জে অনেক গণমাধ্যম কর্মী রয়েছে, তারা বিভিন্ন ভালো দৈনিক পত্রিকাগুলোতে কাজ করছে এবং টিভি চ্যানেলে কাজ করছে। তো আমরা কি এরকম কয়েকজন গণমাধ্যম কর্মী যারা রামগঞ্জের অন্য কোথাও না অথবা এই লক্ষ্মীপুর জেলার বাহিরে না, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি আমরা বাদে এই লক্ষ্মীপুরে থাকা অবস্থায়, রামগঞ্জে অবস্থান করা অবস্থায় কোন কোন গণমাধ্যম কর্মী আপনাকে অনেক ভালোভাবে সহযোগিতা করেছেন, এরকম কয়েকজনের নাম যদি বলতেন। আমি বললে তো অনেকের নামই বলা লাগে, তারপরে আমি সুনির্দিষ্ট কিছু না বললে নয়। যেমন সাংবাদিক জাকির মোস্তান, আবু তাহের, সাংবাদিক বাচ্চু ভাই, তারপর আবু তাহের মোহন ভাই, আবু সাইদ মোহন ভাই, তারপর আব্দুর রহমান, এদিক দিয়ে লক্ষ্মীপুরের মামুন ভাই, রাকিব, সব মিলাই আমি মনে করি সবাই এগিয়ে এসছে, সবাই ছুটে এসেছে তাদের অবস্থান থেকে। তারা নিঃস্বার্থভাবে তারা মানে আমার পাশে দাঁড়িয়েছে, এমনকি তারা আমাকে সব সময় সাপোর্ট দিয়ে গেছে। আমি ওই সাংবাদিক ভাইদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা এসএ জহিরুদ্দিন ভাই, আমরা এবার আরেকটি প্রশ্নে চলে যাব, সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি রামগঞ্জে থাকা অবস্থায় আপনি অনেকগুলো পরিবারকেই সহযোগিতা করেছেন। কাউকে দোকানঘর নির্মাণ করে দিয়েছেন, কাউকে বসতঘর নির্মাণ করে দিয়েছেন, কাউকে চিকিৎসার জন্য বিভিন্নভাবেই চেষ্টা করেছেন। আমরা যে জিনিসটি আমাদের একটি স্পর্শকাতর বা আমাদের মানুষের হৃদয়ে একটি মানবিক ক্ষত সৃষ্টি করে, সেটি হচ্ছে প্রতিবন্ধী, অর্থাৎ মানুষের চলার ক্ষেত্রে যারা প্রতিবন্ধকতার শিকার, যাদের হাত পা বিকল, চলাচলে মারাত্মক অসুবিধার কবলে পড়ে তারা জর্জরিত, এইরকম একটি পরিবারে দেখেছিলাম যে 4 থেকে মনে হয় 5 জন, যে তাদেরকে আপনি সহযোগিতা করেছেন। আমরা সেই গল্পটা যদি একটু জানতে চাই। প্রতিবন্ধী তারা আমাদের সমাজের একটি অংশ। আমি মনে করি যে প্রতিবন্ধী ভাইটাকে আমি দেখতেছি, সেই মানুষটি তো আমি হতাম। একটা বিষয় চিন্তা করবেন, যদি যখন ছোটোকালে কোনো একটা গিফট পেতাম তখন নিজেকে অনেক ভালো লাগতো। তাই এখন চিন্তা করতেছি এই যে প্রতিবন্ধী, সেটা অসহায় মানুষ, তাকে সাপোর্ট দেওয়ার সমাজে কম মানুষই আছে। এখন
সমাজে কাউকে বাদ দিয়ে কিন্তু সমাজের উন্নয়ন কিন্তু সম্ভব না। তো আমি দেখছি যে আসলে যেহেতু আমি সুস্থ, সে অসুস্থ, সে ঠিকমতো চলতে পারতেছে না। আমি সুস্থ মানুষ যদি তার অসুস্থতার একটু দায়ভার নিই, আমি যদি তাকে যদি একটু সাপোর্ট দিই, তাহলে অবশ্যই সে সমাজে ভালো কিছু করবে। বিশেষ করে আমরা অনেকে হয়তো 5 টাকা 10 টাকা অথবা 100 500 1000 দিয়ে দিব, কিন্তু এতে করে একটা মানুষের জীবনটা সেভাবে হবে না। আমার বিষয়টা হচ্ছে যে একটি পরিবারকে আমি ধরবো, ভালোভাবে কাজ করব, অন্তত সে সারাটা জীবন কিছু করে খেতে পারে। তো আমি এই দৃষ্টিকোণ থেকে যখন স্থানীয়ভাবে একই পরিবারের 4 জন, তখন আমি নিজে স্তব্ধ হয়ে গেছি। প্রতিবন্ধী 1 জন থাকে, 2 জন থাকে, একই পরিবারের 4 জন প্রতিবন্ধী। তখন আমি সরজমিনে তাদের বাড়িতে গেলাম, তাদের জীবন ধারণ দেখলাম, তাদের ঘর যেখানে থাকে, যেখানে তাদের চলাচল সব দেখলাম। তখন আমি নিজেকে স্থির রাখতে পারি নাই। তখন আমি ঠিক পূর্বের নাই, আমি আমার শুভাকাঙ্ক্ষী বন্ধুদের নিকট আমি তাদের বিষয়টা নিয়ে তুলে ধরেছি। আলহামদুলিল্লাহ যে সবাই এগিয়ে এসেছে। আমরা অল্প সময়ের মধ্যে তাদেরকে একটি দোকানঘর, মালামাল এবং হুইল চেয়ার সহ আমরা আনুষ্ঠানিকভাবে বুঝাই দিতে সক্ষম হয়েছি। এই কাজটা আমার কাছে অনেক তৃপ্তিদায়ক, ভালো লাগছে। আচ্ছা, আমরা এ পর্যায়ে এমন একটি প্রশ্ন আপনাকে করব, সেটি আসলে আপনার কতটুকু প্রাপ্তি সেটি বোঝার চেষ্টা করার জন্যই মূলত প্রশ্নটা, যে আপনি যাদের জন্য এই যে কাজগুলো করছেন, যাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে দিয়ে আসছেন, আপনি যখন তাদের কাছে যাচ্ছেন তখন আপনি ফিডব্যাকটা কি পাচ্ছেন? তাদের কাছ থেকে কেমন মনোভাব, বা তারা আপনাকে কোন চোখে দেখছে? প্রথম কথা হচ্ছে যে আমি যে কাজগুলো করছি, যে আমি বিনিময়ে কি নিব বা কি পাবো, আমি কিন্তু এই জিনিসটা চিন্তা করি না। এটা হচ্ছে আমার প্রথম থিওরি। তদুপরি যখন আমি যে মানুষগুলোর কাছে আমি কাজ করতেছি, প্রথম কথা হচ্ছে কেন জানি মনে হয় সে আমার ভাই, সে আমার বাবা, সে আমার সন্তান। বিষয়গুলো কিন্তু আমার কাছে এইভাবে আসে। তা আমি সেই দৃষ্টিকোণ থেকে যখন একটা মানুষের সাথে মিশি, কাজ করি, আমি তাদের সাথে সেভাবে চলি। তদুপরি যখন ম্যাক্সিমাম যারা আমি কাজ করেছি, তারা আমাকে দেখে আবেগ আপ্লুত, তারা কোথায় আমাকে রাখবে, সেই জায়গাটা মনে হয় তারা খুঁজে পায় না। এখনও মনে আছে যে সাগর বাদশাহ অথবা পশ্চিম আসিমপুরের যে জসিম, আব্দুল মোতালেব, রাসেল, সজীব, ওরা প্রতি সপ্তাহে মনে হচ্ছে প্রতিদিন আমার কাছে কন্টিনিউ ফোন করে। আমি হাজারো ব্যস্ত থাকি, তারপরও তাদেরকে আমি সময় দেওয়ার চেষ্টা করি, তাদের সমস্যাগুলো শোনার চেষ্টা করি, যতটুকু সম্ভব আমি তাদের জন্য কাজ করার চেষ্টা করি। জি জহির ভাই, আপনার কথাগুলো শুনে সত্যি ভালো লাগছে। যেহেতু আপনি বলার এক ফাঁকে বলেছেন যে কাউকে দেখলে আপনার ভাই মনে হচ্ছে, কাউকে দেখলে আপনার ছেলে মনে হচ্ছে, আমরা একটু আপনার পরিবারের কথা জানতে চাই। পরিবারে আপনার কে কে আছেন? পরিবারে প্রথম কথা হচ্ছে আল্লাহর রহমতে আমার মা বাবা 2 জনে জীবিত আছে। বাবা মুক্তিযোদ্ধা, সেটা আগে বলেছি। আমরা 6 ভাই, 1 ভাই মারা গিয়েছিল, এবং বর্তমানে আমার 5 ভাই, আমি সহ। আমি ছাড়া সবাই দেশের বাইরে আছে। এছাড়া আমার ওয়াইফ, তিনি একজন হাউস ওয়াইফ, এবং আমি আমার ভালো কাজগুলোতে তার যথেষ্ট সাপোর্ট আছে। কারণ জবের পাশে অতিরিক্ত সময়টুকু বা ফ্রি সময়টুকু পরিবারে সবসময় আশা করে। আমি ব্যস্ততার মাঝেও ব্যয় করি, সে কিন্তু আমাকে এই বিষয়টা আমাকে যথেষ্ট সাপোর্ট করে। পাশাপাশি আমার 1 ছেলে এবং 1 মেয়ে, আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে। যেহেতু পরিবারের আপনার ব্যক্তিগত প্রশ্নে চলে এসেছি, আরেকটি প্রশ্ন করবো। আমরা বিভিন্ন সময় দেখেছি আপনি গান করছেন, অর্থাৎ আপনি এই কোথাও স্টুডিওতে গিয়ে দেখেছি যে আপনি গান গেয়েছেন, আবার মাঝে মাঝে ফেসবুকে লাইভে এসে গান করেছেন। আর এই রহস্যটা যদি একটু আমাদের। এটা আসলে শখ বলতে পারেন। প্রথম কথা হচ্ছে যেমন ইসলামিক সংটা দিয়ে যদি আমাদের সবার মনের ভিতরে যদি আমরা ধর্মীয় যে আমাদের একটা ধর্মীয় যেটা ভাব আছে, যদি আমরা সেটা আনতে পারি, সেটা একটা ভালো কাজ ধরতে পারেন। সব কিছু মিলায় আমরা কিন্তু আপনার কিছু রোমান্টিক গান গাইতেও দেখেছি। এগুলা দিয়ে তো আমি চেষ্টা করি, কারণ যখন আপনি কোনো জায়গাতে কোনো কিছু প্লে করবেন, যদি এগুলা যদি একটু রিক্রিয়েশন ইজ পার্ট অফ লাইফ, যদি আপনি এগুলা আনেন, তাহলে নিঃসন্দেহে অনেক ভালো লাগবে। যেমন এটাকে আপনার অস্বীকার কিছুই নেই। যেমন আমি একটি গানের কলি আমি গাইতে চাই। আমরা অবশ্যই আমার পক্ষ থেকে আপনাকে একটি গান গাওয়ার জন্য অনুরোধ করব। যেহেতু আপনি এটাই বলছেন, আমি সেটাই বলছি। সেটা হচ্ছে যেমন
ভূপেন হাজারির যে একটা ঐতিহাসিক যে গান, যে গানটা মানে সারা জাগানো, সেটি হচ্ছে এটা, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। আসলে আপনার এই গানটি শোনার জন্যই বা আমি আমার পক্ষ থেকে হয়তো আপনাকে বলতাম যে এই গানটি আমাদেরকে গেয়ে শোনান, কিন্তু তার আগেই আপনি গানটি গেয়ে ফেলেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। জহিরুদ্দিন ভাই, সত্যি আপনি অত্যন্ত যদি খারাপও বলা যাবে না, আপনি যেই জায়গা থেকে গান করেছেন এটি আমি মনে করি যে মোটামুটি অনেকটা ভালোই গেয়ে থাকেন। তবে আপনি যদি প্র্যাকটিস করতেন হয়তো বাংলাদেশের কোনো ভালো শিল্পী হয়ে যেতেন। না না, অত জবটা নিয়ে আমাকে গুরুত্ব দিচ্ছে, যেহেতু আমি আমার পুলিশ জব করি। আমি সবচেয়ে আমার অগ্রাধিকার হচ্ছে যেন আমি আমার জবের অবস্থান থেকে দেশের মানুষকে ভালো সেবা দিতে পারি, এটাই মেন বিষয়। আচ্ছা জহিরুদ্দিন ভাই, আমরা আবার চলে যাই আমাদের যেই আত্মমানবতার সেবার কাজের মধ্য দিয়ে আমরা আপনার কাজ পর্যন্ত আসতে পেরেছি, সেই কাজে আবার ফিরে যাব। তো এবার আমরা জানতে চাই, আপনি সর্বশেষ রামগঞ্জ থানায় এই সম্প্রতি যেই কাজটি করেছেন সেটি হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে একটি প্রতিবন্ধী মেয়ে, তার নাম হচ্ছে বিউটি, এবং বিউটির মা স্বামীহারা তার মা। তো এই পরিবারটি খবর আপনি কিভাবে পেলেন এবং কিভাবে তাদেরকে আমরা দেখেছি যে তাদেরকে ঘর নির্মাণ করে দিয়েছেন, এটি কিভাবে সম্ভব করলেন? বিষয়টি স্থানীয়ভাবে আমার কাছে এসেছে এবং তারা অনেক চেষ্টা করতেছে স্থানীয়ভাবে এটাকে কাজ করার জন্য। তো তারা আমাকে ইনভাইট করছে বিষয়টি দেখার জন্য। আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম যে স্বামীরা এক মা এবং তার প্রতিবন্ধী একটি মেয়ে, এমনকি তাদের যে অবস্থান মানে জরাজীর্ণ অবস্থা, এটা বর্তমান সমাজে মানুষের ঘর নাই এটা ঠিক আছে, অথবা একজন প্রতিবন্ধী না সেটাও ঠিক আছে, মানে অনেক দিকে সমস্যা। এক হচ্ছে স্বামীহারা, প্রতিবন্ধী তার মেয়ে, এবং তারপর হচ্ছে একেবারে হতদরিদ্র, যার কোনো একটা বসত ঘর নাই, উপর থেকে পানি পড়ে, এবং খুবই মানে মানবতা জীবন, যদি কিছু ফাইলে খাবে, না ফাইলে মানে এরকম থাকবে। তো বর্তমান সমাজে এই ধরনের পরিবার খুব কমই আছে। তো আমার কাছে মানে আমি তো অনেক, যেহেতু সাধারণ মানুষের সাথে বেশি মিশি, এটা আমার কাছে একটু বেশি সেন্সিটিভ মনে হয়েছে। আমার তখন নিজের বিবেকের তাড়নায় তো আমি নিজেকে স্থির রাখতে পারি নাই, তখন আমি উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ, এবং ভালোভাবে কাজটা করতে সক্ষম হয়েছি। এবং যখন একটি অসহায় পরিবারের মুখে হাসি পড়তে পারে, তখন নিজের কাছে এর চেয়ে ভালো লাগার কিছু আমি মনে করি না, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা আরেকটু এখান থেকে আপনার কথা সূত্র ধরে বলতে চাই যে সেটা হচ্ছে যে সাধারণ জনগণ বা স্থানীয় যারা আছেন তারা কি আপনাকে, জনগণের যারা দুস্থ অসহায়, সেই অভিযোগগুলো কি আপনার কাছে তারা নিয়ে আসে, বা এরকম কি বেশি বেশি অভিযোগ আপনি পেয়ে থাকেন? আমার কাছে আসলে প্রতিনিয়ত এই আসে যে কেউ অসুস্থ, কারো ঘর লাগবে, কারো এই লাগবে সে লাগবে। আসলে আমি তো জনপ্রতিনিধি না, আর আমি যে পরিমাণ আমার কাছে আবেদনগুলো আসে, এই পরিমাণে কাজগুলো করার মতো সে অ্যাবিলিটিও আমার নাই। যেহেতু আমি অন্যের অর্থায়নের কাজগুলো করি, আমি চেষ্টা করি যাতে অনেকগুলো কাজের মাঝে যে কাজটা খুবই সেন্সিটিভ, সেই কাজটাতে আমি হাত দিই এবং সেটাতে আমি কিছু করে দেওয়ার চেষ্টা করি, এবং সেভাবে আমি কাজগুলো করে যাচ্ছি। আপনার এই কথাটির দ্বারা আমাদের কাছে একটি মেসেজ প্রতিধ্বনিত হয়, সেটি হচ্ছে যে আসলে আপনার কাছে অনেক অভিযোগ, অনেক সাহায্যের আবেদন চলে আসে। তো আসলে যে জিনিসটি বলেছেন জনপ্রতিনিধি, তো এই অভিযোগগুলো জনপ্রতিনিধিদেরকে তো অবশ্যই দেখা উচিত এই সমাজের অসহায় মানুষগুলোর জন্য। তো আপনি আসলে জনপ্রতিনিধি যারা রয়েছেন, এই অসহায় মানুষগুলোকে যাতে তারা অসহায় মানুষগুলোর উন্নয়নে কাজ করে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলতেন। তাদেরকে আমি অবশ্যই ছোট করব না, কারণ তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, তারা হাজারো কাজ করে যাচ্ছে, দুই একটা কাজ থেকে যেতে পারে। আর মানুষের চাহিদা অনেক, দেখা গেছে তারা যে পরিমাণে সাপোর্ট দিচ্ছে সেটা হয়তো সাফিসিয়েন্ট না। আমি যে প্রতিবন্ধীগুলোর কাজ নিয়ে কাজ করতেছি, ম্যাক্সিমাম প্রতিবন্ধীগুলো কিন্তু ভাতা পায়, তারা যে ভাতাটা পায় এটাতে কিন্তু তারা সাফিসিয়েন্ট না। তো এই জন্য তাদের পাশাপাশি যদি আমরা সমাজের বিত্তবান যারা সচ্ছল
আমরা যদি আমাদের যে ইসলামের 5 স্তম্ভর একটি স্তম্ভ জাকাত, আমরা যদি এই অর্থটা যদি সঠিকভাবে তাদের পিছনে আমরা ইউজ করি, তাহলে আমি মনে করি আমাদের সমাজে দারিদ্রতা হ্রাস পাবে, আমাদের দেশটা অনেক দূরে এগিয়ে যাবে এবং আমাদের সবাই একটা সচ্ছলতা ফিরে আসবে আমি মনে করি। জি জহির ভাই, এবার আমরা আবারও আরেকটি প্রশ্নে ফিরে যাব। সেটি হচ্ছে, আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার বর্তমান সময়ে যে আলোচিত একটি বিষয়, সেটি হচ্ছে আপনার চাকরিজনিত বদলি, অর্থাৎ চাকরিতে যে বদলি আপনাদের পুলিশ ডিপার্টমেন্টে, এটি একটা স্বাভাবিক একটি বিষয়। তো এই বিষয়টি কিন্তু আমাদের রামগঞ্জ উপজেলায় একটি চরম আকারে ধারণ করেছে, যে তারা বলছে যে আপনি রামগঞ্জে থেকে গেলে ভালো হয়, এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মানববন্ধন করার তারা উদ্যোগ নিয়েছিল। আসলে এই বিষয়টা যদি আমাদেরকে বলতেন। আপনি জানেন আমাদের যেহেতু আমরা সরকারি জব করি, বদলিগুলো আমাদের চলমান প্রক্রিয়া। আমি মনে করি আমার যে বদলিটা হয়েছে এটা আমাদের বাহিনীর নিয়মের ভিতরে আমার কোশ্চেনটা হয়েছে। তো যখন আপনি ভালো কাজ করবেন, তখন আপনার যারা শুভাকাঙ্ক্ষী, যারা আপনাকে পছন্দ করে, তারা চাইবে যে আপনি ওইখানে থাকার জন্য। তো আমি ব্যক্তিগতভাবে আমার পোস্টিং আদেশ পাওয়ার পরে যারা আমার জন্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে এবং যারা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করতে চেয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তবে আমি তাদেরকে এটুকুও বলবো, কারণ আমি তো যেহেতু অন্য জেলা থেকে এই জেলাতে এসেছি এবং আপনাদের থানায় কাজ করতেছি, আমি চাইলেও দীর্ঘদিন এক জায়গায় থাকতে পারবো না। তো আমি যাতে আমার এই কাজগুলো সমাজের সকলের মাঝে ছড়িয়ে পড়ে, যাতে করে সবাই কাজ করতে পারে, যে শুধু নিজে ভালো থাকলাম, আমার পাশের প্রতিবেশী যে সে কেমন আছে, যে আমি যে এই মেসেজটা নিয়ে কাজ করতেছি সেভাবে কাজ করতে পারলে চলবে। কারণ আমি এক জায়গায় দীর্ঘদিন থাকলে কিন্তু সম্ভব না। তো এটা সবাইকে এইভাবে মেনে নিতে হবে। বুঝতে পেরেছি জহির ভাই। আমরা আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় আপনি মাঝে মাঝে আমরা আপনাকে দেখতে পেয়েছি যে আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলছেন। যেহেতু আমরা আপনার অবস্থানে থাকি না, অর্থাৎ আপনার স্পটে দেখে অবস্থান করে জিনিসগুলো দেখতে পাই না, তো ওই স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে গিয়ে আসলে আপনি কি ধরনের তাদেরকে বক্তব্য দিয়ে থাকেন, একটু যদি আমাদেরকে শোনাতেন। দেখেন, আমাদের বর্তমানের বৃহৎ একটি অংশ তরুণ সমাজ, ছাত্র, যারা আমাদের ভবিষ্যৎ জীবনের চালিকা শক্তি, তারা যেন সঠিক পথে থাকে। কারণ বাস্তব জীবনে কী সমস্যাগুলো চলতে গেলে পড়তে পারে, তারা হয়তো এই বিষয়গুলো নিয়ে সচেতন না। যেমন আমাদের দেশে বড় ধরনের একটা সমস্যা মাদক। কারণ একটি দেশের এই উন্নয়নের সবচেয়ে বাধাগ্রস্ত কিন্তু মাদকের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো যাতে করে আমাদের সন্তানেরা বা আমাদের যে নেক্সট জেনারেশন, তারা যাতে মাদকের মতো এই সমস্যা দ্বারা যেন নিমজ্জিত না হয়, পাশাপাশি বাল্যবিবাহ, ইফটিজিং এবং তারা যেন অকালে ঝরে না যায়, লেখাপড়াটা তারা যেন বজায় রাখে, যাতে তারা তথ্য প্রযুক্তির অপব্যবহার না করতে পারে। পাশাপাশি যে অল্প কিছুতে রাগান্বিত হয়ে যেমন আত্মহত্যার মতো ঘটনা যেন না ঘটায়, সামগ্রিক আইনশৃঙ্খলা বিষয়গুলো নিয়ে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি যে তোমরা সঠিকভাবে লেখাপড়ায় মনোনিবেশ করো, যাতে করে তোমাদের ভবিষ্যৎ জীবনে ভালো কিছু যেন তোমরা দেশকে উপহার দিতে পারো, যাতে তুমি তোমার দ্বারা তোমার পরিবার, তুমি নিজে, সমাজ, জাতি যেন উপকৃত হয়। এই মোটিভেটেডগুলো তাদেরকে যেন করতে পারে। এই জন্য আমি যখনই ফ্রি সময় পাই তখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান চলে যাই, তাদেরকে মোটিভেট করার চেষ্টা করি, সেই থেকে আমি কাজগুলো করা। ধন্যবাদ আপনাকে। আসলে আপনার যে ধরনের উদ্যোগ, সত্যি এগুলো একটি অনুপ্রেরণামূলক আমাদের জন্য, এবং আমরাও আমাদের অবস্থান থেকে যদি একটু সচেতন হই, একটু মানবিক হৃদয়ের হই, আসলে এগুলো আমাদের দ্বারাও সম্ভব, এবং সেটা হতে পারে বাংলাদেশের প্রতিটি মানুষ নিজের জায়গা থেকে এই কাজগুলো করতে পারে, তাহলেই হয়তো আমাদের এই প্রোগ্রাম তাদের কাছে আরও গণমানুষের কাছে মেসেজগুলো আমরাও পৌঁছা দিতে পারতাম আমাদের এই ভালো মানুষ ভালো কাজ অনুষ্ঠানটির মাধ্যমে। তো জহির ভাই, আমরা আরও আসলে আজকে আপনার সাথে আলোচনা করে আমাদের প্রশ্নের শেষ হচ্ছে না, তারপরেও আমাদেরকে শেষ করতে হবে। তবে শেষ করার আগে আরও কিছু গুরুত্বপূর্ণ আপনার কাছ থেকে আমরা জানব। তো জহির ভাই, আমরা যে কথাটি বলতে চাচ্ছি যে আসলে এই যে আপনি সমাজের মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজগুলো করছেন, অসহায় মানুষদের জন্য, দুস্থ মানুষদের জন্য, সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য, আসলে আমরা
মর্ম কথা, সারমর্ম জানতে চাই যে আসলে এই কাজগুলো আপনি কেন করে থাকেন মূলত? এটা আসলে একটা কঠিন প্রশ্ন, কেন করে থাকি। আমি আসলে মনে করি মানুষ কর্মে মানুষ বেঁচে থাকে। দুনিয়াটা আমরা ক্ষণিকের জন্য। এই দুনিয়া যদি পৃথিবীতে যদি আমরা যদি ভালো কাজ করি, এটা ফল দুনিয়াতে পাওয়া যাবে এবং মানে এটা মারা যাওয়ার পরে আখিরাতে পাওয়া যাবে। কারণ কর্মে মানুষ বেঁচে থাকে অনন্তকাল। মূলত এই বিষয়টা থেকে, কারণ আমি মনে করি আমি না, যে কোনো মানুষ চাইলে তার যার অবস্থান থেকে কাজ করা সম্ভব। এটার জন্য এভাবে কাজগুলো করি। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো এই পর্যায়ে আপনার কাছে আরও একটি প্রশ্ন থাকবে, সেটি হচ্ছে যে আপনি তো রামগঞ্জে দীর্ঘদিন অবস্থান করেছিলেন এবং এখান থেকে চলে যেতে হবে। তো এই যে চলে যাওয়ার, এখান থেকে চলে যাবেন, এই বিষয়টা আসলে আপনি কি কেমনটা অনুভব করেন? আসলে বিষয়টা আমার কাছে অত্যন্ত অতি কঠিন বা একটা মানবিক বলেন। কেন জানি আমি আমার রামগঞ্জের মানুষগুলোকে, রামগঞ্জের মাটি মানুষগুলোকে আপন ভেবে আমার কাছে আপন মনে হয়েছে। এমনকি তাদেরকে ছেড়ে যেতে নিঃসন্দেহে আমার কষ্ট হবে। মনে হচ্ছে প্রতিটি গ্রাম, প্রতিটি পাড়ার যে কিছু মানুষ আছে, তারপরে অন্যরকম একটা অনুভূতি। সত্যি এই মানুষগুলোকে মিস করব, বেশি মিস করব যে পরিবারগুলোকে আমি পাশে কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছে ওরা আমার নিজের পরিবারের সদস্য। আমি গত ঈদে আমি সবগুলো পরিবারকে ঈদের কাপড় দিয়েছি। এছাড়া বিভিন্ন সময় যদি কোনো সরকারি বরাদ্দ আসে, আমি যারার কাছে আসে তাদের কাছ থেকে রিকোয়েস্ট করে ওই পরিবারগুলোকে আমি দেওয়ার চেষ্টা করেছি। তো তারা হয়তো এই জিনিসগুলো পাবে কি না জানি না, ওদেরকে বেশি মিস করব। আর পাশাপাশি ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়া বা আমার যারা শুভাকাঙ্ক্ষী বক্তা যারা আছে, অনেক ছোটো ভাই আছে, তারা আমাকে নিজের বড় ভাই হিসাবে আমাকে মনে করে। অনেক বাবা মার মতো অনেক বয়স্ক মানুষ আছে, তারা ছেলে সন্তানের মতো মনে করে। মানে সর্বোপরি এই মানুষগুলোকে অনেক মিস করব। তো এই মানুষগুলোর প্রতি আপনার যে বক্তব্যটা থাকবে সেটা কি হতে পারে, বা আমরা একটু জানবো? আমি অবশ্যই যাদের কথা বলেছি তারা সার্বিকভাবে তারা ভালো থাকবে, এটা অবশ্যই প্রত্যাশা করি। আর পাশাপাশি আমি যদি এখান থেকে দূরে কোথাও চলে যাই, আমি যদি আমার তাদের জন্য কিছু করার সুযোগ থাকে, আমি চেষ্টা করবো। তারা পাশাপাশি রামগঞ্জের মানুষগুলোকে যদি আমি কোথাও পাই, তাদের প্রতি আমার কাছে আলাদা কিছু হিসেবে কাজ করবে, এটা আমি চেষ্টা করব তাদের জন্য সেভাবে করার জন্য। বিশেষ করে তরুণদের প্রতি, এখানকার রামগঞ্জে যারা তরুণ সমাজ রয়েছে তাদের প্রতি আপনার কি বক্তব্য? তরুণদের প্রতি আমার মেসেজ সেটা হচ্ছে, জীবনটা আমাদের প্রতিটি মানুষের নিজের। যদি আমরা যে আমাদের স্টুডেন্ট লাইফটা যদি আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, নিঃসন্দেহে ভবিষ্যতে ভালো কিছু অপেক্ষা করবে। কারণ বর্তমান সমাজে সৎসঙ্গে সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা ভালো কিছু নিয়ে থাকি, ভালো মানুষের জীবনী পড়ি, ভালো বই পড়ি, যদি আমরা ভালো কিছুর সাথে থাকি, খারাপটা বর্জন করি, তাহলে অবশ্যই তারা দেশকে, আমাদের সমাজকে, তার নিজের পরিবারকে ভালো কিছু দিতে পারবে। আমি চাইবো যে তারা যেন সঠিক পথে থাকে, এটা আমি চাওয়া। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন উত্তরা নিউজের বিশেষ অনুষ্ঠান ভালো মানুষ ভালো কাজ। আমাদের সাথে উপস্থিত রয়েছেন রামগঞ্জ থানার একজন সুপরিচিত, সকলের কাছে পরিচিত একজন মানুষ, যিনি হচ্ছেন একজন পুলিশ অফিসার। তার নাম জহিরুদ্দিন। এতক্ষণ তার কথাই শুনলাম। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে এসে আমরা আমাদের আজকে যিনি অতিথি জনাব জহিরুদ্দিন, আমরা আপনার কাছে সর্বশেষ কোশ্চেন, সেটি হচ্ছে যে আপনার যে এই ধরনের মানবিক উন্নয়ন কাজ, মানুষের জন্য সহযোগিতা রিলেটেড যে কাজগুলো, এগুলো কি ভবিষ্যতে অব্যাহত থাকবে কিনা? ধন্যবাদ। আমি চেষ্টা করব যে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন মানুষের সাথে থাকার জন্য, ভালো কাজ করার জন্য। তো একটা বিষয়টা হচ্ছে কি, যখন একটা খেলোয়াড় যদি তাকে খেলার সুযোগ দেওয়া হয়, তাহলে সে হয়তো কত রান করবে বা সে কয়টা গোল দিবে, এটা একটা সুযোগ থাকে। যদি তাকে খেলার সুযোগই না দেন, সেটা হয়তো হবে। তো আমাদের বাহিনীর বা আমাদের পুলিশের এ ধরনের কিছু ইউনিট আছে যেগুলোতে বাইরে কাজ করার মতো সুযোগ কম থাকে। তদুপরি আমি যদি ক্রাইম জোনে কাজ করি বা যদি আমি সেভাবে যদি কোথাও সুযোগ পাই, আমি চেষ্টা করবো সবসময় আমার অবস্থান থেকে আমি আমার বাহিনীর মান সম্মান এবং পাশাপাশি পুলিশের যেভাবে ভাবমূর্তি সকলের কাছে উজ্জ্বল হয়, যে পুলিশ জনতা পুলিশ যে মানুষের প্রকৃত বন্ধু,
সেটা আমি আমার পক্ষ থেকে আমি কাজ করব এবং আমার আমার শুভাকাঙ্ক্ষী, আমার সহপাঠী, আমার যারা আমার একই সাথে জব করি, তারা যেন এই ধরনের কাজে উদ্বুদ্ধ হয় সে চেষ্টা করবো তাদেরকে নিয়ে কাজগুলো করার জন্য। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও অনেক কষ্ট অনেক ধৈর্যের সাথে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই রামগঞ্জ থানার মানবতার ফেরিওয়ালা খ্যাত পুলিশ অফিসার জহিরুদ্দিন ভাইকে, যিনি নির্লস পরিশ্রম করেন, যিনি রাষ্ট্রীয় দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় গরিব দুস্থ এবং সুবিধাবঞ্চিত মানুষগুলোর জন্য কাজ করেছেন। এই রামগঞ্জে যেসব স্থাপনাগুলো তিনি করেছেন, আশা করি সেগুলো ইতিহাসের পাতায় সুন্দরভাবে স্থান পাবে এবং অসহায় মানুষদের উন্নয়নে চিরকাল কাজ করে যাবে। আমরা বিশ্বাস করি যে প্রতিটি মানুষ সুস্থ মানসিকতা থাকলেই কেবল মাত্র মানুষের উন্নয়নে কাজ করতে পারে এবং এই কাজের মাধ্যমে বিনির্মাণ হতে পারে আমাদের সুন্দর একটি বাংলাদেশ। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। তবে যাবার আগে বলে যাচ্ছি, আসুন ভালো মানুষ ভালো কাজের অনুষ্ঠান দেখে আমরা সকলেই ভালো কাজ করার প্রতি উদ্বুদ্ধ হই, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।